পাহাড়, জঙ্গল, নদী ও ঝর্ণায় ঘেরা এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিতে মোড়া এক ছোট্ট শহর যার নাম ঘাটশিলা। পূর্বে বাঙালিদের হাওয়া বদলের প্রধান জায়গা ছিল এটি। আর তাই আজকে আমার নিবেদন এক রাত দুদিনের ঘাটশিলা ট্যুর। সপ্তাহান্তে 1 বা 2 দিনের ছুটি পেলেই অনায়াসে কিন্তু বেরিয়ে পড়া যায় এই ঘাটশিলার উদ্দেশ্যে। পরিবার বা বন্ধু বান্ধব নিয়ে 1 বা 2 দিনের ছুটি কাটানোর আদর্শ স্থান এই ঘাটশিলা। তাহলে চলো, আজকের এই ভিডিওতে আমরা দেখব সবচেয়ে কম খরচে আর সবচেয়ে ভালোভাবে কিভাবে তোমরা এই ঘাটশিলা ট্যুর কমপ্লিট করবে। আর এর মধ্যে থাকছে যাওয়া থেকে আসা, থাকা থেকে খাওয়া, সাইট সিন, হোটেল বুকিং সব কিছু থাকছে এই ভিডিওর মধ্যে। তাহলে চলো, খুব বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করি আর এই জার্নির সাক্ষী হতে তোমরাও থাকো আমার সাথে। আর চলো জার্নিটা স্টার্ট করি হাওড়া থেকে। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে হচ্ছে 5:35 আর আমরা এসে পৌঁছে গেছি হচ্ছে হাওড়া স্টেশন। তো হাওড়া স্টেশনে এসে গেছি। তো চলো এবার আমরা স্টেশনের ভেতর ঢুকবো, তারপর তোমাদের সাথে কথা বলবো। এরপর একদম সকাল সকাল উঠে বসে পড়ো তোমাদের আগে থেকে বুক করে রাখা শতাব্দী বা ইস্পাত এক্সপ্রেসে। এই ছোট্ট 3.5 ঘন্টার জার্নিতে তোমাদের সঙ্গী হবে অপার সুন্দর প্রকৃতি। আর এই অপার সুন্দর প্রকৃতি দেখতে দেখতে তোমরা পৌঁছে যাবে ঘাটশিলা। এরপর ঘাটশিলা স্টেশনে নেমে তোমাদেরকে ঘাটশিলা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে চলে আসতে হবে। আর বাইরে এসে তোমাদের যে প্রথম কাজটি হবে সেটি হচ্ছে একটি অটো বা একটি টেম্পো বুকিং করা। তো তোমাদের যদি আগে থেকে গাড়ি বুক করা থাকে সেটা তো খুবই ভালো, আর যদি না বুক করা থাকে তাহলে তোমরা স্টেশনে এসে অবশ্যই গাড়ি বুক করে নিতে পারো। আর অটোর ফেয়ার সমস্ত স্টেশনের বাইরে দেওয়া থাকে, তো আমি বলবো তবুও তোমার বার্গেন করবে। আর এরপর অটো নিয়ে তোমাদের যদি আগে থেকে হোটেল বুক করা থাকে তো সেখানে তোমরা চলে যেতে পারো, বা যদি তোমাদের হোটেল বুকিং নাও থাকে তাও তোমরা এখানে এসে কিন্তু অনায়াসে হোটেল বুকিং করে নিতে পারো। তো হোটেল বুক করার পর রুমে ব্যাগপত্র রেখে ফ্রেশ হয়ে একদম তোমরা বেরিয়ে পড়ো সাইট সিনের জন্য। আর প্রথম দিনে আমরা কি কি সাইট সিন দেখেছি সেটা তোমাদেরকে ভিডিওর সাথে সাথে বলছি। সুন্দর আঁকা বাঁকা পাহাড়ি পথ ও ছোট ছোট টিলা দেখতে দেখতে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে চিত্রকূট পাহাড়। আর একটা কথা বলে রাখা ভালো যে যেহেতু ভিডিওটায় পুরো ডিটেলস রয়েছে তো তার জন্য ভিডিওটা কিন্তু একটু লং হতে পারে। এই চিত্রকূট পাহাড় নামে পাহাড় হলেও আদতে কিন্তু একটি টিলা। আর ওপরে ওঠার জন্য সুন্দর সিঁড়িপথ কিন্তু করা রয়েছে এই পাহাড়ে। চলো পাহাড়ের আশপাশটা তোমাদেরকে একটু দেখাই, আর এই পাহাড়টির নাম কেন চিত্রকূট হলো সেটাও একটু বলে দিই। এই পাহাড়টি চিত্রকূট নাম হওয়ার প্রধান যে কারণ রয়েছে তো সেটা হচ্ছে এই পাহাড়ের বিভিন্ন পাথরের মধ্যে বিভিন্ন দেবদেবী ও পশু পাখির মূর্তি আঁকা রয়েছে। তো এই কারণেই এই পাহাড়টির নাম চিত্রকূট পাহাড়। আর এই কারুকার্যগুলো কিন্তু দেখতে অসাধারণ লাগে। আর এই পাহাড়ে উঠলে তোমরা দেখবে যে এখানে একটা সুন্দর ছোট্ট শিব মন্দির রয়েছে, তো যেটা পাহাড়ের ওপরে হওয়ার কারণে কিন্তু এর সৌন্দর্য আরো বেড়ে গেছে। তো চলো আমি সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর তোমরা দেখে নাও যে এই পাহাড় থেকে ভিউটা ঠিক কিরকম লাগে। তো গাইস এইখানে আমরা উঠে পড়েছি আর প্রচন্ড ভালো লাগছে এসেই। তো প্রথম দিনের প্রথম স্পট চিত্রকূট পাহাড় দেখে আমাদের সেকেন্ড স্পট ছিল সুবর্ণরেখা নদীর একটি সানসেট পয়েন্ট।
এই জায়গাটার নামটা ঠিক আমার মনে নেই। তো কাকা আমাকে বলেছিল সানসেট পয়েন্ট, তো আমি তোমাদেরকে সেটাই বললাম। তোমাদের যদি নামটা মনে থাকে তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবে। তো এই জায়গাটির সৌন্দর্য কিন্তু অপরূপ ছিল, কারণ নদীর মধ্যে পাথরের ছোট ছোট অংশ ছিল বলে জায়গাটাকে আরও সুন্দর করে তুলেছিল। তো বেশ কিছুটা সময় কিন্তু অনায়াসে তোমাদের এখানে কেটে যাবে। তো দুটো স্পট দেখে আমাদের প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছিলো, কারণ সকালে আমরা তেমন কিছু খাইনি। তো তাই জন্য আমরা দুটো স্পট দেখে প্রথমে ব্রেকফাস্টটা সেরে নিলাম। তো ব্রেকফাস্ট করে আমরা দেখে নিলাম ঘাটশিলা থানার সামনে অবস্থিত যে রঙ্কিনী দেবীর মন্দির, সেই মন্দিরটি। তো এরপর আমরা সুন্দর মেঠো ও পাহাড়ি পথ দেখতে দেখতে পৌঁছে গেলাম বুরুডি লেক। আর যখন আমরা বুরুডি লেকের দিকে যাচ্ছিলাম, তো রাস্তার দুপাশে সর্ষে ক্ষেত দেখতে এত অপূর্ব লাগছিল যে তোমাদেরকে কি বলবো, তোমরা নিজেরাই সেটা দেখতে পাচ্ছ। প্রথমে আমাদের অটো এসে দাঁড়ায় বুরুডি লেকের সামনে, আর এটার একটাই উদ্দেশ্য যে আমাদের দুপুরের লাঞ্চটা অর্ডার দেওয়া। তো এখানে আমরা মাছ ভাত অর্ডার দিয়ে আবার ধারাগিরি ফলসের উদ্দেশ্যে রওনা দিই। আর এই লেকটি কিন্তু অপূর্ব সুন্দর, যা তোমাদের মন কাড়বেই কাড়বে। বুরুডি লেক থেকে ধারাগিরি যাওয়ার পথে এই জায়গাটা আমাদের এতটাই সুন্দর লেগেছিল যে আমরা অটো কাকাকে বলেছিলাম যে কাকা এখানে একটু দাঁড়াও, আমরা একটু ফটো ভিডিও করব। তো কাকা কিন্তু আমাদেরকে খুব ভালো করে ঘোরাচ্ছিলেন, আর তিনি আমাদের সব কথাই শুনছিলেন, মানে আমরা যা বলছিলাম তো সেটাই উনি শুনছিলেন ভালো মতো। তো এই জায়গাটা খুবই সুন্দর ছিল, এই পয়েন্টটা মানে খাদ মতো ছিল ওই জায়গাটায়, আর অপূর্ব সুন্দর একটা দৃশ্য ছিল। মানে আমার পার্সোনালি, শুধু আমার নয়, আমার সাথে যারা যারা ছিল তো সবার এই জায়গাটা খুব পছন্দ হয়েছিল। তো আমরা এখানে দাঁড়িয়ে কিছু ফটো ভিডিও নিয়ে নিয়েছিলাম, আর ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। এরপর এরকম সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা ফাইনালি পৌঁছে গেলাম ধারাগিরি ফলসে। এখানে তোমাদেরকে একটা কথা বলে রাখা ভালো যে এখানে যে লোকাল বাসিন্দারা রয়েছে তো তারা কিন্তু তোমাদেরকে সাথে করে নিয়ে যাবে এবং 50 টাকা ডিমান্ড করবে, ঠিক আছে? মানে 50 টাকার বিনিময়ে তারা তোমাদেরকে লোকাল গাইড হিসাবে গাইড করবে ধারাগিরি ফলস পর্যন্ত, যেহেতু এইখান থেকে ধারাগিরি একটুখানি হেঁটে যেতে হয়। এখানে আমার একটা পার্সোনাল ওপিনিয়ন আছে যে আমি বলবো যে তোমরা যদি এখানে যাও তো অবশ্যই লোকাল যেসব মহিলারা বা বাচ্চারা আছে তাদেরকে অবশ্যই গাইড হিসাবে নাও, কারণ এখানকার যেসব মানুষজন আছে তাদের অবস্থা কিন্তু খুবই প্যাথেটিক। যদি তুমি তাদেরকে গাইড হিসাবে নাও তো তাদেরও কিছুটা হেল্প হবে, আর তুমিও একটা ভালো গাইড পাবে। তো বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছে গেছি হচ্ছে ধারাগিরি ফলসে। তো এখান থেকে কিছুটা হেঁটে হেঁটে যেতে হবে সামনের দিকে। তো আমরা যাচ্ছি হেঁটে হেঁটে। তো চলো, তোমরাও থাকো আমাদের সাথে। এই যা ও ভাই সাহ, ফটো তুল ফটো তুল। পয়সা নিয়ে নেবে, ভালো লাগবে। এই ধারাগিরি ফলসের প্রাকৃতিক শোভা কিন্তু অপূর্ব,
এই ফলসটা এমন একটা জায়গায় অবস্থিত যে এই জায়গাটা তোমাদের ভীষণভাবে ভালো লাগবে। পুরো পাহাড় জঙ্গলে ঘেরা একটা সুন্দর জায়গা, সুন্দর পরিবেশ। তো এই জায়গাটা সত্যি আমার পার্সোনালি অপূর্ব লেগেছিল। তো ধারাগিরি ফলস দেখে আমরা আবার বুরুডি লেকে ব্যাক করি লাঞ্চ করার জন্য। খাওয়া স্টার্ট করিস না। আমাকে তো নানান রকম বিভিন্ন স্পট ঘুরে আমাদের এখন খুব জোর খিদে পেয়ে গেছে, তো আমরা এখন খেতে বসেছি। আর আমাদের লাঞ্চ থালিতে এসছে দেখো, এখানে একটা ভাত, লেবু লঙ্কা পেঁয়াজ তো রয়েছে, সাথে একটা আলু ভাজি রয়েছে, আর এইদিকে একটা সবজি রয়েছে, আর এই যে এটা হচ্ছে মাছ। তো আমরা চিকেন খাইনি আজকে, মাছ খাবো ডিসাইড করেছি। তো মাছের পিসগুলো কিন্তু যথেষ্ট বড়, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ থালি। এরপর দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু বুরুডি লেকের আশপাশটা ঘুরে নিই। আর এই লেকটি ও তার আশেপাশে যেসব জায়গা ছিল তো সেগুলো কিন্তু অপূর্ব সুন্দর। আর যেহেতু শীতকাল পড়ে গেছে তো তার জন্য এখানে পিকনিক করার জন্য প্রচুর মানুষ ভিড় করেছিল। আর এই লেকে তোমরা বোটিংয়ের ব্যবস্থাও পেয়ে যাবে, তো এখানে বোটিংয়ের সুবন্দোবস্ত রয়েছে, তোমরা চাইলে সেটাও করতে পারো। তো এই লেক ও তার আশেপাশের সৌন্দর্য উপভোগ করতে করতে তোমাদের যে বিকেলটা কখন কেটে যাবে তা কিন্তু তোমরা বুঝতে পারবে না। আর আশা করছি তোমাদেরও এই জায়গাটা অপূর্ব লাগবে। আর সবচেয়ে বেস্ট হবে তোমরা যদি এখানে সূর্যাস্ত দেখতে পাও। তো আমাদের প্রথম দিনের লাস্ট স্পট ছিল হচ্ছে এই সূর্য মন্দিরটি, যেটি তোমার সুবর্ণরেখা নদীর ধারে অবস্থিত। তো এই মন্দিরটি কিন্তু বেশ অপূর্ব সুন্দর ছিল। আর এই মন্দির দেখে এই মন্দিরের সামনে একটি ঘাট ছিল, তো এই ঘাটে বসে সূর্যাস্ত দেখতে দেখতে কিন্তু আমাদের আজকের এই ঘোরাফেরা শেষ হলো। তো ডে 2তে কিন্তু তোমাদের ব্যাগপত্র গুছিয়ে হোটেলে চেক আউট করে একেবারে বেরিয়ে পড়তে হবে সাইট সিনের উদ্দেশ্যে, কারণ আজকে বিকেলে তোমাদের ট্রেন। তো ডে 2 এর প্রথমেই আমরা কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে বসত বাটিটি ঘাটশিলায় অবস্থিত, তো সেইটি দেখতে আমরা চলে যাই, আর যেটির নাম ছিল হচ্ছে গৌরীকুঞ্জ। তো চলো বসত বাটিটির ভেতরটা এবং চারিপাশটা আমি তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিই। তো এই বসত বাটিটির দেওয়ালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যে ছোটবেলা থেকে মানে উনি যেভাবে বড় হয়েছেন, পড়ালেখা করেছেন, তো সব কিছু এখানে চিত্র আকারে আঁকা রয়েছে। তারা মানে ওনার জন্ম, উনি কোথায় পড়াশোনা করেছে, কোথায় কি উনি লেখালেখি করতেন, তো সব কিছু এখানে সুন্দরভাবে আঁকা রয়েছে। তো যেমন দেখো এই ছবিটি, এই ছবির সাথে তার ছবির বর্ণনাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। আর এই বসত বাটির ভিতরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ব্যবহার্য বিভিন্ন জিনিসপত্র কিন্তু এখানে সংরক্ষিত করা রয়েছে, তো তোমরা চাইলে সেগুলোও দেখে নিতে পারো। তো গৌরীকুঞ্জ দেখে আমাদের নেক্সট স্পট ছিল হচ্ছে সুবর্ণরেখা নদীর একটি ভিউ পয়েন্ট। আর যখন সেই ভিউ পয়েন্টে যাচ্ছিলাম তো এই বৃষ্টির ওপর থেকে যাচ্ছিলাম, এবং এখান থেকে যে দৃশ্যটা ছিল তো সেটা বেশ অপূর্ব ছিল, অসাধারণ ছিল। তো আমরা এখানে একটুখানি কিছুক্ষণ দাঁড়াই, কিছু ফটো ভিডিও করি, ভিডিও করে আবার আমরা সেই সুবর্ণরেখার ভিউ পয়েন্টের দিকে এগিয়ে যাই। তো দেখো বন্ধুরা, এখান থেকে কিন্তু সুবর্ণরেখাকে অসাধারণ লাগছে, অন্যরকম একটা রূপ লাগছে এখান থেকে। শীতকাল হওয়ার জন্য এখানে কিন্তু এখন বেশি জল নেই, বর্ষাকালে এলে কিন্তু এর রূপ অন্যরকম তোমরা পাবে। তো এরপর আমরা এসে পৌঁছে যাই সুবর্ণরেখার সেই ভিউ পয়েন্টে।
আর যেখানে কিন্তু একটি ঝর্ণাও রয়েছে। তবে এই জায়গাটার নামটা ঠিক আমার মনে নেই। তোমাদের যদি মনে থাকে তো তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। তো দেখো দূরে ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে, তো ওই ব্রিজটার উপর থেকে যে ভিউটা সেটা কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে দেখালাম। তো ওই ব্রিজটা থেকেই আমরা আসছিলাম এখানে। আর এখানে এসে এখান থেকে কিন্তু ভিউটা আবার অন্যরকম। আর এই যে জায়গাটা তোমরা দেখছো, তো এটা দেখে মনে হচ্ছে যে আগে কোনো একটা রাস্তা এখান থেকে ছিল পারাপার হওয়ার জন্য, তো সেটা কোনো কারণে ভেঙে গেছে। সেটা নদীর স্রোতেই হোক বা অন্য কোনো কারণে, সেটা আমার জানা নেই। তবে এখান থেকে ভিউটা এবারে তোমাদেরকে আমি দেখাই। চলো এইখান থেকে ভিউটা তোমরা একটুখানি দেখে নাও। এইখানে কিন্তু সুন্দর একটি ঝর্ণা রয়েছে। তো চলো সেই ঝর্ণাটা তোমাদেরকে একটুখানি আমি দেখিয়ে দিই। আর এই ঝর্ণাটা এই ভিউ পয়েন্টে ঢোকার ঠিক ডান দিকেই তোমাদের পড়বে, মানে যেদিকে ব্রিজটা দেখা যায় তো সেদিকটা কিছুটা হেঁটে যেতে হবে। তো এই ভিউ পয়েন্ট দেখে আমাদের গন্তব্য হচ্ছে সিদ্ধেশ্বর মন্দির। এটা হচ্ছে ওঠার রাস্তা। তো এই রাস্তা ধরেই আমরা পাহাড়ের উপরে উঠে যাব। তো চলো উঠতে আর উঠে তোমাদেরকে সেখান থেকে ভিউ দেখাচ্ছি। যে আমরা এগিয়ে যাচ্ছি। চারিদিকটা কীরকম নির্জন, পুরো শান্ত শিষ্ট পরিবেশ, কোনো রকম কোনো কোলাহল নেই। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। তো আমরা অনেকটাই উঠে গেছি, তো আরও কিছুটা ওঠা বাকি আছে। উঠে একেবারে উপরে একটা মন্দির আছে, তো তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা যখন ওপরে যাবে মন্দিরের দিকে, তো তখন তোমাদের এখানে নিজের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার রেজিস্টার করতে হবে। আর যতজন আছো সেটা লিখতে হবে। তো তার সাথে 30 টাকা পে করতে হবে। তো দেখতে পাচ্ছেন যে কতটা উঁচু। তো এর উপরে এখন আমরা উঠবো, আর আমাদেরকে লাঠি দেওয়া হয়েছে, আমরা লাঠি নিয়ে নিয়েছি। তো চলো ওঠা যাক। তো পাহাড়ে বেশ কিছুটা ওঠার পর কিন্তু প্রাকৃতিক দৃশ্যটা ঠিক এরকম ছিল। তো এখান থেকে সামনে যে পাহাড়গুলো ছিল সেগুলো দেখা যাচ্ছিল, আর অপূর্ব সুন্দর লাগছে। তো তোমরা দেখো যে আমরা একদম পাহাড়ের চূড়ায় চলে এসেছি। আর এই যে মন্দিরটি দেখতে পাচ্ছ, এই মন্দিরটি হচ্ছে সিদ্ধেশ্বর মন্দির, যা মহাদেবের একটি মন্দির। আর এই মন্দিরের নামে কিন্তু এই পাহাড়টির নাম নামাঙ্কিত হয়েছে, যা সিদ্ধেশ্বর পাহাড় নামে পরিচিত। এখানে একটা মন্দির আছে, সিদ্ধেশ্বর মন্দির। আর এইখান থেকে পুরো ভিউজটা জাস্ট দেখো একবার।
তো গাইজ তোমরা জাস্ট এখান থেকে ভিউটা একবার দেখো। মানে তোমরা তো বুঝতে পারবে না, হ্যাঁ ক্যামেরা হয়তো ভালো বুঝতে পারবে না, বাট রিয়েলে তোমরা যদি আসো তোমাদের ডেফিনেটলি পছন্দ হবেই হবে এই জায়গাটা। তো তোমরা যদি ঘাটশিলা আসো তো অবশ্যই সিদ্ধেশ্বর টেম্পলটা কিন্তু লিস্টে অবশ্যই রাখবে, এটাকে কিন্তু স্কিপ করা যাবে না। আমাদের ভালো লেগেছে, অবশ্য তোমাদেরও ভালো লাগবে এই জায়গাটা, আর খুব ভালো সুন্দর জায়গা। এখন আমরা চলে এসেছি হচ্ছে জাদুঘরা রুক্মিণী মন্দিরে। তো এখানে প্রচুর ভক্তের সমাগম ঘটে এবং অনেকে তাদের মনস্কামনা নিয়ে আসেন এবং মায়ের কাছে পুজো দেয়। তো চলো আমি মন্দিরের বাইরে থেকে তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরটা। এই যে এখানে তোমরা পূজার সামগ্রী সব কিছু পেয়ে যাবে। এখানে একটা বজরংবলীর একটা মূর্তি আছে দেখো। এখানে ভক্তরা মনস্কামনা করে গাছে নারকেল বেঁধে দেয়। তো রঙ্কিনী মাতার মন্দির দেখে এই মন্দিরের সামনেই একটি পাহাড় রয়েছে যা স্থানীয় লোকমুখে জাদুগড়া পাহাড় নামে পরিচিত, এবং এই পাহাড়টির একটি কাহিনী রয়েছে। তো আমাদের যিনি অটো ড্রাইভার ছিলেন তো উনি আমাদেরকে কাহিনীটা বলছিলেন। তো এইখানে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই জন্য সেই কাহিনী আমি তোমাদের সাথে শেয়ার করলাম না। তো চলো এই পাহাড়টি কীরকম আর পাহাড়ের ওপর থেকে কীরকম কী ভিউ পাবে তো সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর একটা সতর্কবাণী আমি তোমাদেরকে দিয়ে রাখবো যে এই পাহাড়টা কিন্তু খুবই খাড়াই পাহাড়। তো যাদের পায়ের সমস্যা আছে বা যারা বয়স্ক তো তারা এই জায়গাটাকে স্কিপ করবে, কারণ আমাদেরই উঠতে এবং নামতে কিন্তু ঘাম ছুটে গেছিলো, এরকম একটা অবস্থা। তো তাই জন্য তোমাদেরকে এটা আগে থেকে বলে রাখা। তো বন্ধুরা তোমরা যদি এই পাহাড়ে আসো অবশ্যই একটা লাঠি আর জল অবশ্যই ক্যারি করবে, কারণ এটা উঁচুটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে পুরো খাড়াই আর পাথর, মানে পাথর দিয়ে যেমন রাস্তা হয় তেমন রাস্তা। তোমাদের রাস্তা দেখালাম, আমি আবার দেখাচ্ছি। এরম টাইপের রাস্তা, এই যে এরম টাইপের রাস্তা পুরোটাই পাথরে, এই যে রাস্তার উপর দিকে উঠে গেছে। তো এরকম রাস্তা। তো তোমরা যারা আসবে জলের বোতল আর লাঠি অবশ্যই ক্যারি করবে। তো পাহাড়টা সত্যিই খুব খাড়াই ছিল আর আমাদের উঠতে ফেটে গেছিলো, যেটা একদম বলতে। কিন্তু এই টপে ওঠার পর আমরা যে ভিউটা পেয়েছিলাম সেই ভিউটা কিন্তু ভোলার মতো না। সেই ভিউটা আমি তোমাদের সাথে চলো শেয়ার করি। আজকের মতো এটাই আমাদের লাস্ট স্পট। তো আরও অনেক জায়গা রয়েছে যেটা আমরা ঘুরতে পারতাম, কিন্তু আমাদের কাছে টাইম নেই, বিকজ আমাদের ট্রেনের টাইম হয়ে যাচ্ছে। তো এরপর স্টেশনের দিকে যাব, লাঞ্চ করব, তারপর ট্রেনে উঠব। তো আজকে এইটাই লাস্ট। তো বন্ধুরা অনেক ঘোরাঘুরি হলো, অনেক সাইট সিন হলো। তো তোমরা এতক্ষণ যেটার জন্য ওয়েট করেছিলে চলো সেটা তোমাদেরকে দিয়ে দিই। মানে এই ট্যুরে টোটাল যে খরচ তো সেটার একটা হিসাব আমি তোমাদেরকে দিয়ে দিই চলো। আর এই খরচের হিসাব দিতে গিয়ে তোমাদেরকে একটা কথা না বললেই নয় যে এই ট্রিপটা কিন্তু তোমাদেরকে 5 বা 6 জনের হিসাব ধরে চলতে হবে, তবেই তোমাদের এটা বাজেট ট্যুরে আসবে। 1 বা 2 জন গেলে কিন্তু সেক্ষেত্রে খরচা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো প্রথমেই আসা যাক হোটেল ভাড়ায়। আর হোটেল তোমরা মোটামুটি 800 থেকে 1000-এর মধ্যে নেওয়ার চেষ্টা করবে। তাহলে তোমাদের যদি দুটো রুম নাও 1000 করে 2000 টাকা, সেক্ষেত্রে পার হেড তোমাদের 400 করে পড়বে একদিনের। আর এরপর আসা যাক অটো ভাড়ায়। তো আমরা যে অটো করেছিলাম সেটা আমাদের দুদিনে 2000 টাকা মতো নিয়েছিল। তো তোমাদের একটু কম বেশি হতে পারে, তো তোমরা সেটা বার্গেন করে নেবে। তো সেক্ষেত্রেও সেটা সবার মধ্যে ডিভাইড হবে।
মানে এখানে দুদিনে 2000 টাকা হলে পার হেড 400 করে পড়বে। আর এরপর আসি খাওয়া দাওয়ায়। তো খাওয়া দাওয়া যদি আমি ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার মিলিয়ে 350 টাকা ধরেই আশা করছি হয়ে যাবে। ব্রেকফাস্ট 50 টাকা, লাঞ্চ 150 টাকা আর ডিনার 150 টাকা। তো এনাফ 350 টাকা, মানে দুদিনের এক একজনের খাবার 700 টাকায় মিটে যাচ্ছে। আর সর্বশেষে যে খরচাটা লাগছে সেটা হচ্ছে তোমাদের হাওড়া টু ঘাটশিলা এবং ঘাটশিলা টু হাওড়া যে ট্রেন, তো সেই খরচাটা। তো সেই ট্রেন ফেয়ার হচ্ছে সেকেন্ড ক্লাস সিটিংয়ে 115 টাকা করে, মানে দু পিঠের 230 টাকায় হয়ে যাচ্ছে ট্রেন ভাড়া। আর অন্যান্য খরচা পার হেড 200 করে ধরা হলো। তো আমি যে সম্ভাব্য খরচার তালিকা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম, তো এটা কিন্তু সবসময় এক থাকে না, সিজন ওয়াইজ ওঠানামা করে। তো সেক্ষেত্রে কিন্তু খরচা বাড়তে বা কমতে পারে। এই দুদিন আমরা ঘাটশিলা যে ঘুরলাম, তো যেই কাকা আমাদেরকে মানে এত ভালো মতন ঘুরিয়েছে, এত সময় নিয়ে উনি আমাদেরকে ঘুরিয়েছে, তার সাথে পরিচয় না করালেই নয়। তো চলো তার সাথে তোমাদের পরিচয়টা আমি করিয়ে দিই। এই যে তো ইনি হচ্ছেন সেই কাকা। কাকা তোমার নামটা একটু বলে দেবে? এমনি তো আমার নাম হচ্ছে, আমি ডাক নাম হচ্ছে গান্ধী, আর ভালো নাম হচ্ছে মোহন দাস। আচ্ছা, তো তোমাকে কন্ট্যাক্ট করতে হলে তো কোন নাম্বারে তোমার সাথে যোগাযোগ করবে? আমার এই নাম্বার হচ্ছে 9934182266। আচ্ছা, তো তুমি কি একদম দায়িত্ব সহকারে ঘাটশিলা পুরো ঘুরিয়ে দেবে, তাই তো? অবশ্যই অবশ্যই। আর যদি কারোর কোনো হোটেলের প্রয়োজন হয় তো সেক্ষেত্রেও তুমি সেটা তাকে গাইড করে দেবে। ঠিক আছে, তোমরা দেখলে কাকাকে। কাকা কিন্তু সত্যি খুব ভালো মনের মানুষ, আর কাকা আমাদেরকে দুদিন সত্যি খুব ভালো মতন ঘুরিয়েছে। মানে অনেকটা সময় নিয়ে, এমন কিন্তু না যে খুব তাড়াহুড়ো করে বা কি বলবো, মানে উনি খুব পোলাইট। ওনার ব্যবহার, আচার, মানে কথাবার্তা সব কিছুই তোমাদের ভালো লাগবে। তো তোমরা যদি চাও তো তোমরা কাকাকে অবশ্যই কন্ট্যাক্ট করবে। ওকে, তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতো টাটা, আবার হাজির হব নতুন কোনো একটা ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গায়। ততক্ষণের জন্য বাই।